নির্বাচন কবে এ প্রশ্নে যেন নানা মুনির নানা মত। সময়ের সাথে রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন মতামত প্রতিদিনই রসদ যোগাচ্ছে। কেউ বলছেন সঠিকভাবে কাজ করলে চলতি বছরের জুন জুলাইয়ে নির্বাচন আয়োজন সম্ভব, আবার কারো কারো মন্তব্য অস্থিরতায় এবছর নির্বাচন আয়োজন কঠিন হয়ে যাবে। নির্বাচন নিয়ে প্রত্যাশার পারদ যখন আকাশচুম্বী, তখন সামনে আসছে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম। এসব নিয়ে আজকের কথোপকথন, সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। আজ সারাদিন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ কি মন্তব্য করেছেন এক নজরে আমরা দেখে নেব। প্রতিদিনই নির্বাচন ইস্যুতেই কিন্তু অনেকেই বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম মন্তব্য করছেন। আমরা আজকের মন্তব্যগুলো দেখে আসতে চাই। এক নজরে একটু দেখে নেব আজ নির্বাচন নিয়ে কে কি বলেছেন। রুহুল কবির রিজভী, যিনি সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপির, তিনি যেটি বলেছেন, দেশের মানুষ জাতীয় নির্বাচনের জন্য মুখিয়ে রয়েছে। ইসি সঠিকভাবে কাজ করলে জুনের মধ্যেই নির্বাচন সম্ভব। আমরা দেখে আসতে চাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি আজকে একটি মন্তব্য করেছেন। বিকেলে একটি জরুরি সংবাদ সম্মেলন ছিল, সেখানে তিনি বলেছেন যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। অর্থাৎ গতকাল আমরা দেখেছি রয়টার্সকে দেয়া একটি বক্তব্যে তিনি বলেছিলেন এই বছর নির্বাচন আয়োজন করা কঠিন হয়ে যাবে। ঠিক তার পরদিনই কিন্তু তারা বললেন যে কোনো সময় নির্বাচনের জন্য তারা প্রস্তুত। আমরা পরবর্তীতে দেখে নিতে চাই একই দলের সার্জিস আলম, যিনি মুখ্য সংগঠক, নির্বাচনের কথা উঠলেই রাজনৈতিক দলগুলো কেন নির্বাচন পেছানোর ভয় পায়, অর্থাৎ তিনি একটি প্রশ্ন রেখেছেন আজকে, যে নির্বাচনের কথা উঠলে অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচন পেছানোর যে বিষয়গুলো বলছেন বারবার, সেটিতে তারা কেন ভয় পায়। এবং আমরা দেখে আসতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল ইসলাম, তিনিও নির্বাচন নিয়ে আজকে মন্তব্য করেছেন। তিনি বলেছেন দেশ দীর্ঘদিন নির্বাচনহীন থাকুক, তা চায় না ইসলামী আন্দোলন। জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক হলে রাজনীতির গুণগত মান পরিবর্তন হবে। অর্থাৎ তারাও চাইছেন যে নির্বাচন হোক, নির্বাচনহীন যে বেশি দিন তারা চায় না যে দেশ নির্বাচনহীন থাকুক, এমন মন্তব্যই তারা করছেন। এবং এই সব বিষয়গুলো নিয়ে আজ আমাদের সঙ্গে যুক্ত হবেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। আমরা তার সঙ্গে কথা বলবো স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, গণপরিষদ নির্বাচন, অনেকগুলো নির্বাচন নিয়েই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মন্তব্য করছেন। হাসান আল মামুন, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা আসলে কোন নির্বাচনের দিকে মনোযোগী এই মুহূর্তে? কোনো দল চাইছে জাতীয় নির্বাচন আগে, কেউ চাইছে স্থানীয় নির্বাচন আগে। জাতীয় নাগরিক পার্টি কিন্তু গণপরিষদ নির্বাচনেরও দাবি তুলছে মাঝে মধ্যেই। আপনারা কোনটি চাচ্ছেন? আপনারা কোনটার পক্ষে? জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এখন আসলে 5 আগস্টের পরে দেশের যে সার্বিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার যে অবনতি, এটি কিন্তু সবচাইতে গুরুত্ব সহকারে দেখতে হবে। আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে আমরা রুট লেভেল থেকে একদম কেন্দ্রীয় পর্যায়ে এবং ঢাকা সহ যদি আমি বলি সারা দেশের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এটি কিন্তু আসলে একটি নিরপেক্ষ নির্বাচন করার জন্য উপযোগী হয়ে ওঠে নাই। কেন বলছি? কারণটা হচ্ছে পুলিশ এখানে আসলে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। নিষ্ক্রিয় বলতে পুলিশের আসলে যে রিদম থাকার প্রয়োজন, যে ধরনের সক্ষমতা থাকা প্রয়োজন, যে ধরনের সক্ষমতা দেখানো প্রয়োজন, সেটি কিন্তু তারা দেখাতে পারছে না। তো এই মুহূর্তে আসলে নাহিদ ইসলাম যে কথাটি বলেছেন যে আইন শৃঙ্খলার উন্নতি না হলে আসলে নির্বাচনটা আসলে লেন্দি করা উচিত, আমি মনে করি নির্বাচন হওয়া উচিত। তবে এই নির্বাচন আমরা যারা দেখতে পাচ্ছি পুলিশের আসলে মনোবল ভেঙে গেছে এবং মাঠ পর্যায়ে যে প্রশাসন, সেটি কিন্তু সঠিকভাবে কাজ করছে না। সেই জন্য আমি মনে করি সর্বপ্রথম যেটি উচিত, মনে করেন একটা নির্বাচন হলো, আমরা একটা নির্বাচনের আয়োজন করলাম, কিন্তু সেই নির্বাচন আবার শেখ হাসিনার নির্বাচনের স্টাইলে নির্বাচন হলো, বুট ডাকাতি হলো, জাল বুট হলো, কেন্দ্র দখল হলো, কিন্তু পুলিশ সেখানে দর্শকের ভূমিকা পালন করলো। সেই ধরনের নির্বাচন কিন্তু আমরা চাই না। আমরা চাই স্বচ্ছ একটি নির্বাচন। আর সেই স্বচ্ছ নির্বাচনের জন্য যে ধরনের ফিল্ড প্রয়োজন, সহ অবস্থান প্রয়োজন, সেটির জন্য প্রথমে হচ্ছে পুলিশ প্রশাসনকে কার্যকর করতে হবে। সেটি কিন্তু কার্যকর হয় নাই। সুতরাং আমি মনে করি মাঠ প্রশাসনকে একদম যথা উপযুক্ত পর্যায়ে নিয়ে তারপর হচ্ছে একটি নির্বাচনের আয়োজন করা। আর সংস্কারের যে বিষয়গুলো আসছে, এখানে আপনি দুটি প্রশ্ন করেছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে।
আমরা ইসির সাথে কথা বলেছি এবং আমরা ইসি যে কথাটি বলেছেন যে 1 বছরের ভিতরে 2টি নির্বাচন আসলে অনুষ্ঠিত করা তাদের পক্ষে আসলে কখনো পসিবল না। সেই ক্ষেত্রে যদি এই বছর স্থানীয় নির্বাচন করতে হয় তাহলে আগামী বছর করতে হবে হচ্ছে আপনার জাতীয় নির্বাচন। কারণটা হচ্ছে মাঠ পর্যায়ের আসলে পরিস্থিতি খুবই নাজেহাল, পুলিশ প্রশাসন কোনোভাবেই ফাংশন করছে না, যেটি রাষ্ট্রের জন্য অশনি সংকেত। আমরা চাই যে রাষ্ট্রটিকে একটি স্থিতিশীল অবস্থায় এনে তারপর আমি মনে করি যে স্থানীয় নির্বাচন এখন হলে কি পরিস্থিতি হতে পারে, সেখানে একটি টেস্টিং কেস হইতে পারে, বাট এই কেসের ফলাফলটি কি এটি আসলে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, আবার ফেসিবাদের পুনরাবৃত্তি করতে পারে। সুতরাং হাসানুল মামুন, আপনাকে আরেকটি প্রশ্ন রাখতে চাই আমি, সংস্কার নিয়ে কতটা আশাবাদী? এখানে নির্বাচনের আগে অনেকগুলো সংস্কার প্রশ্ন উঠছে, শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার কথা উঠছে, সবকিছু মিলিয়ে আপনারা কতটা আশাবাদী যে এই খুব দ্রুততম সময়ে নির্বাচন করতে গেলে অনেকগুলো সংস্কারের প্রয়োজন, সেটা কতটা সম্ভবপর হবে আপনার কাছে কি মনে হয়? না, দেখুন, আমরা সবসময় সংস্কারের কথা বলে আসছি এবং এই রাষ্ট্রটিকে মেরামত করার জন্য সংস্কার প্রয়োজন। আজকে যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, এই নির্বাচন কমিশন শুধুমাত্র এই নির্বাচনকে কেন্দ্র করে গঠন করা হয়েছে, কিন্তু আমি যদি রাষ্ট্রের মূল জায়গায় যাই তাহলে আমি বুঝতে পারবো যে 14 সালের নির্বাচন কাদের মাধ্যমে হয়েছে, কিভাবে মেকানিজম হয়েছে, 18 সালের নির্বাচন কারা করেছে এবং 24 সালের নির্বাচন কিভাবে হয়েছে। এই 3টি নির্বাচনের পিছনে সবচেয়ে বড় যে কালফ্রিট সেই ভূমিকাটি হচ্ছে নির্বাচন কমিশনের। সুতরাং এই দেশে যদি সঠিক নির্বাচনের প্রথা চালু হয়, সুন্দর একটি নির্বাচনের প্রথা চালু হয়, তাহলে সেটি সঠিক নির্বাচন কমিশনের মাধ্যমে। কিন্তু নির্বাচন কমিশনকে সংস্কার করতে হবে, পাশাপাশি সংবিধান সংস্কার যে বিষয়গুলোই সামনে আসছে এইগুলো সংস্কার করতে হবে। আমরা যদি বলি যে আমরা কালকে এমপি হতে চাই, আগামীকালকেই মন্ত্রী হতে চাই, আবার যদি সেই আওয়ামী লীগের শাসন আমলে ফিরে যেতে চাই আমরা, তাহলে কিন্তু এ দেশের মানুষ আসলে আশাহত হবে। আমরা যারা তরুণরা আছি আমরা চাই নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে আমরা প্রতিনিধি হয়ে আমরা সংসদে যাব, কিন্তু সেই নির্বাচন হওয়ার আগে রাষ্ট্রের মিনিমাম যতটুকু সংস্কার প্রয়োজন সেটি যাতে করা হয় এবং সেটির জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলকে সময় দেওয়া প্রয়োজন। জি হাসানুল মামুন, আপনাকে ধন্যবাদ, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা একটা বিরতির পর এসে আপনার সঙ্গে আরও আলোচনা করব। দর্শক, এই মুহূর্তে ভোটের ট্রেনে নিচ্ছে একটি বিরতি। আমাদের সঙ্গে যে অতিথি রয়েছেন তার সঙ্গে আরও কথা বলবো আমরা। নিচ্ছে একটি বিরতি। ফিরে এলাম ভোটের ট্রেনে। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল মামুনের সঙ্গে। তিনি যুক্ত আছেন আমাদের সাথে, আমরা তার সঙ্গে কথা বলতে চাই। তিনি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলেন, স্থানীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন এবং সংস্কার, সব কিছু মিলিয়ে। হাসানুল মামুন, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে। আপনাকে এবার একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হলো যে আগামী নির্বাচনে যদি আপনারা অংশ নেন গণ অধিকার পরিষদ, তাহলে কি এককভাবে নির্বাচনে আপনারা অংশ নেবেন, নাকি অন্য কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হওয়া, বা এখন যে বৃহৎ দল রয়েছে বিএনপি বা জামায়াতে ইসলামী, যাই বলি না কেন, যেই দলগুলো রয়েছে, কারোর সাথে জোটবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? আপনাদের কি পরিকল্পনা? জি ধন্যবাদ। আমরা 2021 সালে যখন এই গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা করি তখন থেকে আমরা বলে আসছি যে গণ অধিকার পরিষদ এককভাবে 300 আসনে প্রার্থী দিবে। কিন্তু এখানে যে বিষয়টি, আমরা বিগত যে শেখ হাসিনার যে নির্বাচন গিয়েছিল 24 সালের যে নির্বাচন, এর পূর্বেই আমরা আসলে যুগপৎ আন্দোলনে ছিলাম। বিএনপি সহ বিএনপি, তারপর গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ সহ আমরা অপরাপর অনেকগুলো 12 দলীয় জোট, আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের বৃহৎ একটি অংশ আমরা সেখানে ছিলাম এবং সেই বৃহৎ অংশটি কিন্তু এই শেখ হাসিনার যে পতন সেটিকে কিন্তু ত্বরান্বিত করেছে এবং রাজপথে দীর্ঘদিন কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করেছি। তবে অদূর ভবিষ্যতে যদি আমাদের পার্টিগতভাবে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে আমরা এককভাবে 300 আসনে প্রার্থিতা দিব, কিন্তু এরপরেও যদি আমরা মনে করি, যেমন এখন না আমাদের নাগরিক পার্টি আছে কিংবা বিএনপি আছে, জামাতে ইসলাম আছে, যদি কোনো বৃহৎ অ্যালায়েন্স হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে হয়তো অংশগ্রহণ করব। আপনাদের দলের একজন
যে সদস্য, যদি কোনো অ্যালায়েন্স হয় তাহলে সেখানে আমরা যোগ দিব। যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে নাহিদ ইসলামের যে দল জাতীয় নাগরিক পার্টি, সেখানে ছিলেন আবু হানিফ, আপনাদের দলেরই। তিনি পদত্যাগ করে আবারও আপনাদের দলে ফিরে এসেছেন। অনেকেই বলছেন যে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। আপনাদের এই যে সদস্য ফিরে আসলেন পদত্যাগ করে, এই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করবেন? তিনি কেন ফিরে আসলেন? নতুন দলে কি আস্থা অর্জন করতে পারলেন না, নাকি সেখানে তিনি সুবিধা করতে পারলেন না, কোনটি? এখানে মানুষ যে কথাটি বলছে এটি আসলে সত্য, যে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। এখানে নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদ, আপনাকে যদি একটু পেছন দিকে আমি ফিরে তাকাই, তাহলে আমি বলবো যে যেমন নাগরিক কমিটির যে এখন সদস্য সচিব আক্তার হোসেন, তিনি প্রথম, আমি যখন এই ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ছিলাম, আমার প্রথম কমিটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম কমিটি। সেই শাখার সভাপতি ছিলেন বিনিয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক ছিলেন ছাত্র অধিকার পরিষদের আক্তার হোসেন। তো এখানে নাগরিক পার্টি হয়েছে। এখানে নাগরিক পার্টি যেমন আমাদের সর্বশেষ আসিফ মাহমুদ কিংবা নাহিদ ইসলামও আমাদের ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে 2019 সালে যে ডাকসু নির্বাচন হয়েছিল, সেই ডাকসু নির্বাচনেও কিন্তু সে ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে সে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। তো এখানে আমাদের যে নাগরিক পার্টি রয়েছে এবং গণ অধিকার পরিষদ, আমরা সমসাময়িক রাজনীতি থেকে উঠে আসা এবং একে অপরের সহযোদ্ধা। তো অনেকেই আমাদের এখান থেকে, তারা আবু হানিফ সহ আরও কয়েকজন গিয়েছিলেন সেখানে। তারপর আমরা তাদের সাথে আলাপ আলোচনা করেছি যে আমরা হয়তো বৃহৎ একটা অ্যালায়েন্স হইতে পারি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে এই মুহূর্তে আমাদের পার্টি থেকে নাহিদ ইসলামের পার্টিতে গিয়ে রাজনীতি করতে হবে, বিষয়টি এমন না। সুতরাং তারা আমাদের এই গণ অধিকার পরিষদে ছিলেন। আরও যারা ছিলেন গণ অধিকার পরিষদের, তারা ওইদিকে যারা মুভ করতে চেয়েছিলেন, তারা সবাই ফিরে আসবেন। এবং আমরা আশা করি, আমি ব্যক্তিগতভাবে এবং আমার পার্টি মনে করে যে অদূর ভবিষ্যতে এই তরুণদের যে দুটি রাজনৈতিক দল, একটি হচ্ছে নাগরিক পার্টি আর একটি গণ অধিকার পরিষদ, এই দুটি দল যদি একত্রিত হয়ে এদেশের মানুষ নির্বাচন করে, আগামী নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং এই তারুণ্য নির্ভর দলগুলোকেই হচ্ছে এদেশের মানুষ ভোট দিবে এবং আগামী দিনে ক্ষমতার আসনে বসাবে। শুধু ক্ষমতার আসনে না, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। তার মানে কি আমরা কি আশা করতে পারি যে আপনারা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যুগপথভাবে আন্দোলন কিংবা নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন? এই ধরনের কোনো সম্ভাবনা বা কোনো বার্তা কি আপনি দিতে চাচ্ছেন? আপনার বক্তব্যে কি সেটা প্রমাণ করে কিনা? জি, এই ধরনের সম্ভাবনা অবশ্যই আছে। এবং তারাও ওইখানে নাগরিক পার্টি যারা আছে তারাও আমাদের সহযোদ্ধা। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের ইতিহাস রয়েছে আমাদের। যে কোটা সংস্কার আন্দোলন থেকে আজকের স্বৈরাচারের পতন ঘটেছে, সেই আন্দোলনের সূত্রপাত কিন্তু আমরা 2018 সালে করেছিলাম এবং আমাদের এই সহযোদ্ধারা এই 24-এ এসে সেই আন্দোলনকে শেখ হাসিনা পতনের আন্দোলনের রূপদান করে। সুতরাং এখানে যেহেতু আমরা সমবয়সী এবং একে অপরের সহযোদ্ধা, আগামী দিনে আমাদের সমূহ সম্ভাবনা রয়েছে একসাথে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করার। শেষ প্রশ্ন করতে চাই, শেখ হাসিনার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত এবং তার সঙ্গে নির্বাচনের সম্পর্ক কতটুকু, আপনার কাছে কি মনে হয়? এখানে আমি একটি কথা বলি, আসলে আমরা যে বিষয়টি আগেও দেখে এসেছি, যদি কোনো নির্বাচিত সরকার আসে, তাহলে শেখ হাসিনার বিচারটি করা খুবই কঠিন হবে। কেননা তখন রাজনৈতিকভাবে এটিকে মোকাবেলা করার চেষ্টা করা হবে এবং যে দলেই ক্ষমতায় আসুক, যদি আমিও আসি কিংবা বিএনপিও আসে, জামাত ইসলামও যদি আসে কিংবা নাগরিক পার্টিও আসে, তাহলে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর পক্ষে শেখ হাসিনার বিচার করাটা কঠিন হয়ে যাবে। সুতরাং আমরা চাই যে সরকারকে আমরা গঠন করেছি এই শেখ হাসিনার বিচারের জন্য, এই দেশকে পূর্ণ গঠনের জন্য, সেই সরকারের মাধ্যমেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই এই যে শেখ হাসিনার যে বিচার, সেই বিচার কাজটি সম্পন্ন হোক এবং এটি করা উচিত। আদারওয়াইজ যদি শেখ হাসিনার বিচারকে সম্পন্ন না করে যদি একটি নির্বাচনের আয়োজন করা হয়, তাহলে কোনো রাজনৈতিক দলেই এই শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের বিচার করতে সাহস দেখাবে না কিংবা ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক কারণে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য সেই বিচারটি সম্পন্ন করবে না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। ওকে, হাসান আল মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ভোটের ট্রেনে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরেই।
স্বাগত আরও একবার, আপনারা দেখছেন ভোটের ট্রেন। প্রতিদিনকার মতো আমরা সংসদীয় পরিক্রমায় আজ দেখে নিতে চাই খুলনা 5 আসন, যেটি সংসদীয় আসন 103। এর সীমানা, ভোটার সংখ্যা সবকিছু আমরা একটু দেখে আসতে চাই। খুলনা 5 সংসদীয় আসন 103, সীমানা ফুলতলা, ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে এই সংসদীয় আসনটি। এর মোট ভোটার সংখ্যা 3,44,480 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,71,305 জন। পক্ষান্তরে নারী ভোটার দেখছি আমরা 1,73,175 জন। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনের পর্ব। কাল আবারও দেখা হবে নতুন পর্বে, নতুন কোনো বিষয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, শুভকামনা।